ঢাকা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়। কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। খালেদার বিরুদ্ধে যেনতেন রায় জনগণ মানবে না, হুঁশিয়ারি ফখরুলের। আদালতকে হুমকি, বললেন ওবায়দুল কাদের। নব্য সংকটে পদ্মা সেতুতে দ্বিতীয় স্পেন বসানোর কাজ ব্যাহত, রাখা হয়েছে ঝুলন্ত অবস্থায়। কাবুলে কূটনৈতিক পাড়ায় তালেবানদের আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে 95, আহত 1.5 শতাধিক। শিরোপার স্বাদ অপূর্ণই রয়ে গেল বাংলাদেশের, ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার জয়। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান এবং আমি ফেরদৌসী আহমেদ। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদে আরো থাকছে, অবৈধ পার্কিং আর ফুটপাত দখলে বাড়ছে রাজধানীর যানজট, সঠিক পরিকল্পনার অভাবকে দুষছেন ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা জানায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান জোকো উইদোদো। কাল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন। আরও জানাচ্ছেন মামুন রশিদ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো 3 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার বিকেল 4:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বিমানবন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এরপর নৈশভোজে অংশ নেন তিনি। নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন। বেশ কিছুক্ষণ একই সাথে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সফরের দ্বিতীয় দিন রোববার সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জোকো। এ সময় ইন্দোনেশিয়া থেকে LNG আমদানির একটি চুক্তি ও দুদেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। ফার্নিচার দোকানি থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হওয়া জোকো এরই মধ্যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। সোমবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার দুর্নীতি মামলায় যেনতেন রায় দিলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় ফখরুল বলেন, সরকারি দলের নেতাকর্মীদের রায় নিয়ে বিভিন্ন বক্তব্য শুনে মনে হয় রায় পূর্ব নির্ধারিত। খালেদা জিয়ার রায় নিয়ে তাড়াহুড়াই প্রমাণ করে তারা বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। সরকারের সব অন্যায়কে গণ অভ্যুত্থানের মাধ্যমে মোকাবেলা করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সোজা নয়, বেগম খালেদা জিয়াকে আপনারা যেন তেন প্রকারেণ একটা রায় দেওয়ার ব্যবস্থা করবেন, দেশের মানুষ সেটা মেনে নেবে না। সঠিক বিচার হতে হবে, ন্যায় বিচার হতে হবে, কিন্তু কার কাছে বিচার চান? বিচারের বাণী তো এখন নীরবে নিভৃতে কাঁদে, কেউ কোথাও ন্যায় বিচার পায় না। বন্ধুগণ, আদালতকে বিএনপি হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সফরে হেমায়তপুরে সিঙ্গার মানিকগঞ্জ হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজে উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন। এ ধরনের হুমকি তারা কার বিরুদ্ধে দিচ্ছে? তাহলে আদালতের রায় তারা মানে না। আদালতের বিরুদ্ধে
যারা হুমকি দিতে পারে, আমি মনে করি তাদের হাতে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা কোনোটাই নিরাপদ, তাদের হাতে আইনের শাসনও নিরাপদ নয়। পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে, তবে নাব্যতা সংকটে কাজে কিছুটা বিঘ্ন ঘটায় প্যানটি ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। কাল আবারও চলবে বসানোর প্রক্রিয়া। দ্বিতীয় স্প্যানটি বসানো সম্পন্ন হলে মূল পদ্মা সেতুর 300 মিটার পর্যন্ত দৃশ্যমান হবে। জাজিরা থেকে ফিরে আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। প্রথম স্প্যান বসানোর পর এবার বসানো হচ্ছে দ্বিতীয়টি। শনিবার স্প্যান বসানোর সময় নাব্যতা সংকটের ফলে কাজে বিঘ্ন ঘটে। সংশ্লিষ্টরা জানিয়েছেন নদীতে পলি জমে যাওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে। রোববারও চলবে স্প্যান বসানোর কাজ। এরই মধ্যে মাওয়া থেকে জাজিরা পয়েন্টের নওডোবায় দ্বিতীয় স্প্যানটি এনে রাখা হয়েছে। সেতুর জুনিয়র সার্ভেয়ার জানিয়েছেন ভাসমান ক্রেনের জাহাজ তিয়ান-ই স্প্যানকে 38 এবং 39 নম্বর পিলার দুটোর উপর বসিয়ে দেওয়া হবে। এরপর 38 নম্বর খুঁটির প্রথম স্প্যানের সঙ্গে স্থায়ীভাবে ওয়েল্ডিং করা হবে। ওয়েল্ডিং এর আগে এর লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে, যা 1800 টন ওজন বহন করবে। আমাদের এখানে পানির যে দেখতেছেন, লেভেলটা দেখতেছেন, এই লেভেলের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আশা করি যে এই সমস্যাটা থাকবে না। দেশবাসীর কাছে আমি বলি সবাইকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পদ্মা সেতুটাকে সুন্দরভাবে এবং কি সবাইকে আমরা এটা উপহার দিতে পারি। দ্বিতীয় স্প্যানটি বসানো সম্পন্ন হলে মূল পদ্মা সেতুর 300 মিটার পর্যন্ত দৃশ্যমান হবে। গেল বছরের 30 সেপ্টেম্বর বসানো হয়েছিল সেতুর প্রথম স্প্যান। 42টি খুঁটির উপর 41টি স্প্যানের সাহায্যে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। সেতুটি চালু হলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনীতির চাকাও ঘুরবে বলে আশা করছেন ওই অঞ্চলের মানুষ। আমাদের এই পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হইলে আমাদের দক্ষিণ অঞ্চলে সকল দেশ চলাচল দিতে সুবিধা হইবে। রাস্তাঘাট হওয়ার কারণে যে মিল ফ্যাক্টরি এগুলো সব এখানে চলে আসবে, আমাদের দেশের মানুষজন এখানে কাজ করতে পারবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার আফগানিস্তানের জঙ্গি হামলা প্রসঙ্গ। আফগানিস্তানের কাবুলে তালেবানের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 95 জন নিহত হয়েছে, আহত হয়েছে 150-এরও বেশি মানুষ। শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আরো জানাচ্ছেন আজাহারুল ইসলাম। স্থানীয় সময় শনিবার দুপুর শক্তিশালী এক গাড়ি বোমা হামলায় কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল। এ ঘটনায় হতাহত হয়েছে বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানায় হামলাকারীরা একটি অ্যাম্বুলেন্সে এসে বিস্ফোরণটি ঘটায়। অ্যাম্বুলেন্সটি পুলিশের তল্লাশি চৌকি অতিক্রম করে একটি সড়কে উঠে যায় এবং হামলা চালায়। এলাকাটিতে বিভিন্ন দেশের দূতাবাস সহ পুলিশের সদর দপ্তর রয়েছে বলে জানা গেছে। নিহতদের মাঝে কোনো বিদেশি নাগরিক আছে কিনা তা এখনো জানা যায়নি। আহত অবস্থায় শতাধিক লোককে হাসপাতালে জরুরি সেবা দেয়া হচ্ছে, তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হামলার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর আগে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালেবানের হামলায় বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হয়। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। শিরোপার স্বাদ অপূর্ণই রয়ে গেল বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অভিষিক্ত মধুশঙ্কর হ্যাট্রিকে শ্রীলঙ্কার কাছে 79 রানে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় পড়ল বাংলাদেশ। এবার নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে হারলেন মাশরাফিরা। ম্যাচ সেরা হয়েছেন উপল থারাঙ্গা, আর টুর্নামেন্ট সেরা থিসারা পেরেরা। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। সাকিব আল হাসান ব্যাট করতে পারবে না, এই দুঃসংবাদ নিয়েই 222 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে স্বাগতিক ব্যাটসম্যানরা। দলীয় 11 রানের মাথায় সাজঘরে ফেরেন টুর্নামেন্টের সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। এরপর 22 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
মুশফিক ও মাহমুদুল্লাহর চতুর্থ উইকেট জুটি স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিকদের, কিন্তু দলীয় ৮০ ও ব্যক্তিগত ২২ রানে মুশফিক সাজঘরে ফিরলে হারটা সময়ের ব্যাপার হয়ে যায়। আসা যাওয়ার মিছিলে মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরি বৃথা যায়। তার ৭৬ রান হারের ব্যবধানই কমিয়েছে শুধু। শ্রীলঙ্কার মাদুসাঙ্কা অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেন। এছাড়া ধানাঞ্জয়া ও চামেরা ২টি করে উইকেট নেন। এর আগে টুর্নামেন্টের সব ম্যাচে টস জিতলেও ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে নামেন মাশরাফিরা। স্পিনার মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিং শুরু করেন ম্যাশ। নিজের দ্বিতীয় ওভারেই গুনা থিলাকাকে ৬ রানে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দেন এ অলরাউন্ডার। ঝড় তুলতে শুরু করেন কুশল ম্যান্ডিস। ৯ বলে তুলে নেন ২৮ রান। ঝড়টা থামান মাশরাফি। উইকেটে গেড়ে বসেছিলেন থারাঙ্গা ও ডিক ওয়েলা। তাকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট পান সাইফুদ্দিন। ক্রিজে আসেন চান্ডিমাল। এর মধ্যেই হাফ সেঞ্চুরি তুলে নেন থারাঙ্গা। মোস্তাফিজের বলে বোল্ড হওয়ার আগে ৯৯ বলে ৫৬ রান করেন এ ওপেনার। ২৭ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ওয়ান্ডার বয় মুস্তাফিজ। পরে রুবেল হোসেনের ৪ শিকারে শ্রীলঙ্কা থামে ২২১ রানে। আবু হুরায়রা তামিম, ২১ টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে আমাদের নিউজ স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। আমরা কথা বলছি আজকের ম্যাচ নিয়ে তার সাথে। জাভেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই নিয়ে চতুর্থবারের মতো টানা ফাইনালে শিরোপা হারিয়েছি। সেই সাথে যোগ হয়েছে সাকিব আল হাসানের ইনজুরি। সবকিছু মিলে আজকের ম্যাচটির প্রতিক্রিয়া আপনি যদি বলেন। দেখেন, চতুর্থবার ছিল এটা, এর আগে ছিল যেমন আমরা চ্যাম্পিয়ন হলে ভালো হতো, কিন্তু এবার কিন্তু আমরা টুর্নামেন্ট আরম্ভ হওয়ার আগে কিন্তু চ্যাম্পিয়নের দাবিদার নিয়ে টুর্নামেন্ট ঢুকেছি। তো ওইটা একটা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। কেন আপনি জানেন যে যখন আপনি এই টাইপের অভ্যাস, যেমন জিতা রান করা একটা অভ্যাস, কিন্তু সেম এই টাইপের সেমিফাইনাল বা ফাইনালে আপনি যখন জয়লাভ করবেন এটা অভ্যাসে পরিণত হবে। প্রেশার থাকবে, হয়তো অনেকে বলে যে আমরা ফাইনালে পারছি না। এটা আসলে ওই লেভেলে ওই প্লেয়ারদেরকে ওই প্রেশার নেয় আমার ইউজ টু, তারা ফ্রেশ ম্যাচ হিসেবে খেলে। তো এইটা একটা আমার মনে হয় এটা বাংলাদেশের ট্রাই নেশন সিরিজটার আগে তিনবার আমরা চ্যাম্পিয়ন মানে জয়লাভ করতে পারিনি বা চ্যাম্পিয়ন হতে পারিনি। তো এটা হতে পারিনি, আমি মনে করি এটা একটু খারাপ লাগছে। অবশ্যই ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনি জানেন যে আমাদের সামনে টেস্ট ম্যাচ মোর ইম্পর্টেন্ট, T20 আছে, ফলোড বাই 2 উইথ এই ক্যালেন্ডারে আমাদের প্রচুর ট্যুর আছে, অ্যাওয়ে হোম। এইটা চ্যাম্পিয়ন হতে পারলে ভালো হতো। আর আপনি দেখবেন সাকিবের যেটা অবশ্যই একটা বিগ ব্লো আমি মনে করি বাংলাদেশের জন্য। কেন স্পেশালি আপনি টেস্ট ম্যাচে, কেন ওটা এমন এক এগ্রেসিভ প্লেয়ার উইথ ক্যাপ্টেন তো ছিলই, আর এগ্রেসিভ প্লেয়ার উইথ সারাদিনে আমাদের কন্ডিশনের স্পিন উইকেটে সাকিবের মতো বোলার ৩০-৩৫ ওভার করে সারাদিন, এটা অনেক বড় পাওয়া। তাহলে আমি মনে করি ওটা একটা বড় ব্লো। আমার বিশ্বাস হয়তো এই টেস্টে সেকেন্ড টেস্টে ফিরে আসবে, ওর খুবই দরকার বাংলাদেশ দলে, আর আমার বিশ্বাসে ফিরে আসবে। আরেকটি বিষয় যেতে চাই, আমরা ধারাবাহিকভাবে যদি দেখি যে টপ অর্ডার বা মিডল অর্ডারদের পারফরমেন্সের জায়গাটা থেকে ম্যাচ কিন্তু আমরা অনেক সময় হেরে বসছি। সেই জায়গাটায় উত্তরণে আসলে আমাদের কি করেন? দেখেন, আমাদের যে কন্ডিশন ওই হিসাবে আমরা নো ডাউট মানে টপ ক্রিকেট খেলছে, কিন্তু আপনি যখন টপ ক্রিকেট খেলে আমাদের এই দলে কিন্তু বরাবরই সব অ্যাটাকিং প্লেয়ার। আমাদের মাথায় রাখতে হবে আপনার যখন উইকেট যখন ডিমান্ড না করে, আমার কাছে মনে হয় কি এই টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি, কিন্তু এই জায়গাটা আমরা উইকেটের যে চরিত্রটা আমরা বুঝেও ওই টাইপের অ্যাডাপ্ট করতে পারিনি বা অ্যাপ্লিকেশন করতে পারিনি, বা আমি মনে হয় আমরা কপ করতে পারিনি। ওই জায়গায় যদি আমরা অ্যাটাক না করে যদি একটু কাম অ্যান্ড কোয়াইট থাকতাম বা 1-2 খেলতাম, যেটা আজকে কিন্তু যদি বলি আমি প্রথম 10 ওভারে কিন্তু 38 ডট বল হয়েছিল। ওরা শ্রীলঙ্কা যেভাবে খেলেছে, বাংলাদেশ খুব ভালোভাবে কাম ব্যাক করেছে বোলিংয়ে, ব্যাটিংয়ে কিন্তু আমরা স্লো স্টার্ট করেছি, ফাইন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু 1-2 যদি আমরা একটু করতাম, ওই 38 জায়গায় যদি আমরা 25 রান করতাম, মেবি আজকে ডিফারেন্ট স্টোরি থাকতো। তো ওই পিচ যখন ডিমান্ড করে না অ্যাটাক করার বা স্ট্রোক খেলার, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি 1-2 যাবেন বা আপনি গ্রাফ করবেন, ঠিক আছে? ওই জায়গাটা অভাব ছিল, ওই জন্য মানে এই ম্যাচটা আমার কাছে মানে আমরা পরাজিত হয়েছি। আমরা আশা রাখবো সামনের টেস্ট এবং সামনের সিরিজগুলোতে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা অনেক ভালো রেজাল্ট আনতে পারবো আমাদের দেশের ছেলেরা। আমরা আশাহত হতে চাই না, আমরা প্রত্যাশা রাখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের এতক্ষণ কথা বলছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। দর্শক, এবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, আর যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 31 জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের সন্ত্রাস বিরোধী সমাবেশ, আন্দোলন নস্যাতের ষড়যন্ত্রের অভিযোগ প্রগতিশীল ছাত্র জোটের।
মাদ্রাসা শিক্ষার সাথে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, মূল ধারায় আনার পরামর্শ বিশিষ্টজনেদের। স্বাগত আবারও রাত 11টার 21 সংবাদে। আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে 31 জানুয়ারি সন্ত্রাস বিরোধী সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে তারা। এদিকে 29 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের অধিভুক্তি বাতিল ও নিপীড়নের বিচার দাবিতে গেল মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে প্রগতিশীল ছাত্রজোট ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের উপর হামলা হয়। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে বিশ্ববিদ্যালয় এলাকায় নানা কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। 29 জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে তারা। ওই কর্মসূচি বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে বাম ছাত্র সংগঠনগুলো। আমরা চাই বিশ্ববিদ্যালয় টিকে থাকুক তার গুণগত এবং সাংস্কৃতিক মান দিয়ে, বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো নিপীড়কের জায়গা না হোক। তবে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে ছাত্রলীগ। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে ছাত্রলীগ নেতৃত্বাধীন জোট ছাত্র সংগ্রাম পরিষদ। আমরা দেখেছি যে উপাচার্য মহোদয় সহ সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকেও সেখানে লাঞ্ছিত করা হয়েছে। সেখানে আমরা দেখেছি একজন এনএসআই এর কর্মকর্তাকে আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছি। আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলেও দাবি তাদের। ছাত্র সংগ্রাম পরিষদ মাঠে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো মূল্যে শান্ত করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য। এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার সাথে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে সচেতন শিক্ষার্থী ব্যানারে একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করারও দাবি তাদের। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। মাদ্রাসা শিক্ষার সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মহাসমাবেশে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মুসলমানরা কখনো জঙ্গিবাদে বিশ্বাস করে না, আর মুসলিমরা এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তও নয়। একটি স্বার্থান্বেষী মহল জঙ্গিবাদে বিভিন্নভাবে কিছু মুসলিমকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি বাস্তবায়নেরও আশ্বাস দেন। কওমি মাদ্রাসার ডিগ্রি এই সরকার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছে, ঘোষণা দিয়ে দেওয়া হয়ে গেছে, এটা কার্যকরী হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, আপনাদের পক্ষ হয়ে কথা বল। এরা আলেম ওলামার এইগুলি পরিচালনা করে, এখানে জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে না, কারণ এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়, এখানে আলোকিত বাংলাদেশ তৈরি করা হয়। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, যারা ইসলামকে বুকের হৃদয়ে ধারণ করে, যারা কোরআনকে মাথায় সেটা ধারণ করে, তারা কোনোদিন জঙ্গি সন্ত্রাসী হতে পারে না। মাদ্রাসা শিক্ষা বন্ধ নয়, বরং নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। শিক্ষার মূল ধারায় ফিরিয়ে এনে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করারও কথা বলেন তারা। রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো উপায় নেই। জসিম জুয়েলের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনরা। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতির কারণেই দেশের অধিকাংশ মানুষ এখনো তাদের সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করছে। তাই এই শিক্ষাকে যুগের সাথে তাল মিলিয়ে আরো আধুনিক করার তাগিদ দেন তারা। স্ট্যান্ডার্ড কিংবা মান সেটি বজায় থাকছে না, সেটি বিশ্ব শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। সে যেন সুশিক্ষা পায়, যথাযথ শিক্ষা পায়, সেটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্র করতে ব্যর্থ হচ্ছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে সন্তানের কোনো ভবিষ্যৎ নেই জেনেও আর্থসামাজিক কারণে অনেক পরিবার তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে থাকেন। এ ব্যাপারে পরিবারগুলোকে আরো সচেতন করার আহ্বান জানান তারা। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের শতকরা 75% কোনো না কোনো ফর্মে বেকার। আর এর বেকারের হাতে যদি একটা জিনিস তুলে দিয়ে বলেন যে ইসলামী রাজ কায়েমের লক্ষ্যে নামতে হবে,
তাকে নামানো খুব সোজা। মাদ্রাসার শিক্ষা যা যাচ্ছে পরিষ্কার বলা হয়েছে, এর জন্য এই শিক্ষার্থীরা দায়ী নয়, এর দায়ী হলো আমাদের সমাজ ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে সরকার এখনই দ্রুত পদক্ষেপ না নিলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মত দেন বক্তারা। দরিদ্র লোকরা লজিং পায় এবং একটা বিনা পয়সার শিক্ষা পায়, সুতরাং তাদের উপায় নেই। সীম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেসরকারি প্রাথমিক শিক্ষক ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন তারা। টানা অনশনে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক কর্মচারী। ইবনে নূর শাওনের রিপোর্ট। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 13 দিন ধরে অনশনে রয়েছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। পাশাপাশি 5 দিন ধরে প্রতিষ্ঠানগুলোতে চলছে কর্মবিরতি। রাতের ঠান্ডা উপেক্ষা করে দাবি আদায়ের আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন ও আগামী 29 তারিখ থেকে লাগাতার কর্মবিরতিরও হুমকি দিয়েছেন তারা। যদি এভাবে চলতে থাকে তাহলে এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়বে। তাদের পাশেই একই দাবিতে আমরণ অনশন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন তারা। টিচার হয়ে কুকুরের মতো বাস করছি, অনাহারে অত্যাচার, এখানে পায়খানা প্রস্রাব করার কোনো সুযোগ পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। এদিকে চাকুরি সরকারিকরণের দাবিতে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার CHCPর স্বাস্থ্যকর্মীরা। 85% মানুষের চলে গেছে, এখন ওরা হতাশ, কোথায় যাবে, ওই জন্য আমরা জাতীয়করণ না করে ঘরে ফিরবো না। আমাদের এক দফা এক দাবি, চাকরির আদেশ চাই। 31 জানুয়ারির মধ্যে দাবি না মিটলে 1 ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। 2017 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশের 12 গুণী সাহিত্যিক। বিকেলে বাংলা একাডেমি শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। কবিতায় মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম, কথা সাহিত্যে মামুন হোসাইন, প্রবন্ধে অধ্যাপক মাহবুবুল হক, গবেষণায় অধ্যাপক রফিকুল্লাহ খান, অনুবাদে আমিনুল ইসলাম ভূঁইয়া। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে পুরস্কার পাচ্ছেন কামরুল ইসলাম ভূঁইয়া ও সুরমা জাহিদ। ভ্রমণ কাহিনীতে শাকুর মজিদ, নাটকে মলয় ভৌমিক, বৈজ্ঞানিক কল্প কাহিনীতে পুরস্কার পাচ্ছেন মোশতাক আহমেদ এবং শিশু সাহিত্যে ঝর্ণা দাস পুরকায়স্থ। জোটভিত্তিক নির্বাচনী রাজনীতির কারণে তৃতীয় রাজনৈতিক শক্তির সম্ভাবনা রদ হচ্ছে, ফলে জামায়াত সহ ধর্মীয় রাজনৈতিক দলগুলোর পুনর্বাসন ঘটছে। জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তৃতায় এসব বলেন অধ্যাপক রৌনক জাহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে রৌনক জাহান আরও বলেন, প্রধান দুটি দলই প্রায় সমান সংখ্যক ভোট পেয়েও আসন সংখ্যার পার্থক্যের ভিত্তিতে সরকার ও বিরোধী দল নির্ধারিত হয়। অধ্যাপক রহমান সোবানের সভাপতিত্বে সভায় রাজনৈতিক, কলামিস্ট, লেখকরা উপস্থিত ছিলেন। অধ্যাপক রৌনক বলেন, সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে বিচ্ছিন্নতার কারণে প্রধান দলগুলো তরুণ প্রজন্মের সমর্থন আদায়ে ব্যর্থ হচ্ছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চক। রাস্তার তুলনায় গাড়ির আধিক্যের পাশাপাশি রাজধানীতে যানজটের অন্যতম কারণ যত্রতত্র পার্কিং। অবৈধ পার্কিং বন্ধ করা হলেও কয়েকদিন যেতে না যেতেই বেদখল হয়ে যায় রাস্তা, ফুটপাত। এর ফলে বাড়ছে যানজট। রাজধানীতে সড়কপথে ঘণ্টায় গড় গতিবেগ নেমে এসেছে 5 থেকে 7 কিলোমিটারে। এদিকে বিপুল অর্থ ব্যয় করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে যানজট থেকে মুক্তি মিলছে না। দেখুন মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আলোচিত ঘটনা। 2015 সালে তেজগাঁওয়ের ওই রাস্তা দখলমুক্ত করতে নেতৃত্ব দেন তৎকালীন মেয়র আনিসুল হক। বহু প্রতিবন্ধকতা মারিয়ে সড়কটি জঞ্জালমুক্ত করার 2 বছর যেতে না যেতেই বেদখল হয়ে গেছে অনেক জায়গা। অসুবিধা হলে কি হবে ভাই, আপনি জানেন তো যে শুধু খালি ওনারা রাখতে পারে কি কারণে, নিশ্চয়ই এদের কোনো গার্জিয়ান আছে। পরিবহন শ্রমিকরা বলছে অন্য কোথাও জায়গা না পেয়ে এখানে গাড়ি রাখেন তারা। এখানে আমরা গাড়ি রাখতাম না,
মানে বাধ্য হয়ে আমরা কিছুদিনের জন্য রাখতেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জানালেন, কেউ অবৈধভাবে সড়ক দখল করলে আবারও ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে যারা দখল করে আসছিল সেগুলো আমরা উদ্ধার করেছি সিটি কর্পোরেশনের জায়গা। এই ব্যাপারগুলো যেন এলাকার মানুষ সচেষ্ট থাকে। এই যে রাস্তার পাশে পার্কিং করা, এগুলো যেন জনগণ না করে। শুধু তেজগাঁও নয়, নগরীর মতিঝিল, মহাখালী, গুলিস্তান, কারওয়ান বাজার, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অবৈধ পার্কিং। দেয় 10 টাকা করে দেয়। কে নেয় এই টাকাটা? নেয় কারা? এই বাইরে নেয়, অনুমতি দেয় না, আমরা এমনি এলাকার পোলাপান হিসাবে করি আর কি। এদিকে যানজট নিরসনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও বেসাশ্রয়ী ইউলুপ ব্যবস্থা পড়ে আছে অবহেলায়। দেশে ইউলুপের উদ্ভাবক একসময়ে ট্যাক্সি চালক মোহাম্মদ আলীর দাবি, এর মাধ্যমে অল্প সময়ে ঢাকার যানজট নিরসন সম্ভব। খরচ নাই বললে চলে, আর দিনের বেলাও কাজ করানো লাগবে না। রাতে যদি কাজ করি ঢাকা শহরের অর্ধেক এক রাতে কাজ করে ফেলবো। আমার এই প্রজেক্টটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে পারতাম, তাকে বুঝাইতে পারতাম, বিদ্যুতের সমস্যার সমাধানে যুগান্তকারী একটা উপায় আমার কাছে আছে। গণপরিবহন বিশেষজ্ঞ ও নগরবিদরা বলছেন, যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহন আধুনিক করা প্রয়োজন। 7 রাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রতিদিন আমাদের 127 কোটি টাকা নষ্ট হচ্ছে যানজটের জন্য, আর আমি 48 কোটি টাকা দিয়ে এই সমস্যাটার সমাধান করে ফেলতেছি। কিন্তু আমরা বিনিয়োগ করছি দৃশ্যমান, লোকরঞ্জনবাদে বিশ্বাসী, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার প্রকল্প, যেগুলো ব্যক্তিগত গাড়ি নির্ভর বিনিয়োগকে বাড়াচ্ছে। রাজধানীকে বাসযোগ্য করতে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। ব্যবস্থা আপনাকে মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শেষ সপ্তাহে বাণিজ্য মেলায় ভিড়, বেড়েছে বেচাকেনা, দেশি পণ্যের দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। ভারী বর্ষণে প্যারিসে বন্যা, লুভ মিউজিয়াম বন্ধ, বাড়ি ঘরে পানি, যোগাযোগ ব্যবস্থা লন্ডভন্ড। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। রোহিঙ্গা নির্যাতনের কারণে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার তাগিদ দিয়েছেন মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স ফোর্সেস রাজা মোহাম্মদ আফফান্দি বিন রাজা মোহাম্মদ নূর ও তার প্রতিনিধি দল। বিকেলে কক্সবাজারে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল। তারা স্বাস্থ্যসেবা ত্রাণ কার্যক্রম ঘুরে দেখেন। পরে রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 49 সদস্যের প্রতিনিধি দলে হলিউডের অভিনেত্রী মালয়েশিয়া বংশোদ্ভূত মিশেল ইয়ে বলেন, রোহিঙ্গাদের উপর নির্যাতিত পৈশাচিক, বর্বর ও অমানবিক। তাদের পাশে বাংলাদেশের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। To make this world a better place, and that I think is the message from our PM as well, that together we will make a better future, not only for our fellow human beings, the Rohingyas, but to make it a better world. ভোলা সদরের ভেদুরিয়া নর্থ 1 গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। দুপুরে উত্তোলন কাজ শুরু করে বাপেক্স। বিকাল 3:30 পর্যন্ত কূপ থেকে গড়ে 11 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। আগামী 15 দিনের মধ্যে আনুষ্ঠানিক উত্তোলন কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাপেক্স কর্মকর্তারা। কূপ থেকে দৈনিক গড়ে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানান তারা। চাহিদার উপর ভিত্তি করে সেখানে আরও একটি কূপ খননের সম্ভাবনাও রয়েছে। Dr. Mamtazuddin Ahmed's selected reading won the Strategies for Inclusive Development in Bangladesh বইয়ের মোড়ক উন্মোচন করা হলো। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্ট অডিটোরিয়ামে বইটির মোড়ক উন্মোচন করেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টার পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। এ সময় তিনি বলেন, উন্নয়ন নীতির বিষয়বস্তুর উপর নির্বাচিত প্রবন্ধগুলির সংক্ষিপ্ত সংকলন বইটিতে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সহ অন্যান্যরা। এবারে বাণিজ্য সংবাদ। শেষ সপ্তাহে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় জমিয়েছেন ক্রেতা দর্শনার্থীরা। বেড়েছে সব ধরনের পণ্যের বেচাকেনাও, এজন্য খুশি দোকানিরা। আর ক্রেতাদের আক্ষেপ, দেশি পণ্যের গুণগত মান বিচারে মূল্য কিছুটা বেশি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম দিন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তাই উপচে পড়া ভিড়। সব মিলিয়ে জমজমট মেলা।
যানজটে নাকাল পথচারীদের গন্তব্য মেলা, তবে পথে পথেই সময় শেষ হওয়াতে ক্ষুব্ধ অনেকে। অনেকে যেমন জ্যামে বসে আছে, তারা আসতে পারতেছে না সময় মতো, তাদের লেট হচ্ছে আসার জন্য। আবার যখন আমরা এখানে আসবো তারপরে আবার যাওয়ার সময় অনেক লেট হবে। মেলা আঙিনার মধ্যভাগে চিত্রশিল্পীদের আঁকা পোর্ট্রেট বাণিজ্য মেলায় আলাদা মাত্রা যোগ করেছে। বেলা শেষে কেনাকাটা যাই হোক, হিসেব কষতে হয় মূল্য নিয়ে। দেশের প্রোডাক্টের ভ্যাটটা খুব বেশিই দিচ্ছে, সেই তুলনায় বিদেশের প্রোডাক্টের ভ্যাটটা কম। আমার মনে হয় ভ্যাট জিনিসটা সমান রাখা উচিত। যে কোনো পোশাকে যেটা পরে আমার আরাম লাগে, এখন সেটা পাকিস্তান হোক, ইন্ডিয়ান হোক বা বাংলাদেশ হোক। আন্তর্জাতিক পণ্যের পসরায় শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ান প্রোডাক্টটা খুব ওভার এক্সেসের কারণে এটা মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু পাকিস্তানি আইটেমটা আমাদের খুব চাহিদা, কিন্তু ডিউটি বেশির কারণে ডিউটি একটু আমাদের কাছে বেশি বেশি মনে হচ্ছে এবং এটা লাগছেও বেশি, যার কারণে চাহিদা অনুযায়ী আমরা এটা পূরণ করতে পারছি না। বিশ্বমানের পণ্যের সমাহার নিয়ে মেলার সময় বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধন্যবাদ সাব্বির। এবার জানাচ্ছি সংস্কৃতি সংবাদ। শেষ হলো দেশ বরেণ্য চিত্রশিল্পী হাশিম খানের জোড়াতালির চালচিত্র শীর্ষক বিশেষ চিত্র প্রদর্শনী। জাতীয় জাদুঘরে প্রখ্যাত শিল্পীদের গানের মাধ্যমে শুরু হয় চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করে বলেন, হাশিম খানের চিত্রকর্ম শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও প্রশংসিত। তার শিল্পকর্ম বাংলার অহংকার বলেও মন্তব্য করেন মন্ত্রী। শিশুদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের সরকারি থোক বরাদ্দের কথা চিন্তা করছে সরকার, বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে চিলড্রেন ফিল্ম সোসাইটির আয়োজনে 11তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ সহ ইতিহাস নির্ভর চলচ্চিত্র শিশুদের বিকাশ ঘটিয়ে দেশ জাতির কল্যাণকর কাজে উদ্বুদ্ধ করবে। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ঢাকার মোট 6টি ভেন্যুতে 58টি দেশের 200 থেকে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যয়, কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। খালেদার বিরুদ্ধে যেন তেন রায় জনগণ মানবে না, হুঁশিয়ারি ফখরুলের। আদালতকে হুমকি, বললেন ওবায়দুল কাদের। দ্রব্য সংকটে পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ ব্যাহত, রাখা হয়েছে ঝুলন্ত অবস্থায়। কাবুলের কূটনৈতিক পাড়ায় তালেবানদের আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে 95, আহত 1.5 শতাধিক। শিরোপার স্বাদ অপূর্ণই রয়ে গেল বাংলাদেশে, ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। ধন্যবাদ।